হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং এবং আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকের সম্পূর্ণ ক্লাসটা আমরা আলোচনা করব রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস এর যে অফিসিয়াল পিডিএফ রয়েছে, যেটা আমরা আইসিএমআর ওয়েবসাইট থেকে নিয়েছি, সেই পিডিএফ এর ওপর সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ক্লাসটা এসএলএসটি প্রিপারেশন যারা করছো তার সাথে সাথে যারা ইউজিসি নেট হোম সায়েন্স অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা দেখতেই পাচ্ছি শর্ট সামারি রিপোর্ট অফ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ফর ইন্ডিয়ানস, এবং সেটাকে যদি আরেকটু আমরা স্ক্রোল করি দেখতে পাবো রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস। এই রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস এবং এখানে কি লেখা রয়েছে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্টস অর্থাৎ ইএআর। আমরা যখন আরডি এর চার্টটা দেখব তার সাথে সাথে ইএআর এরও কিন্তু একটা টেবিল আমরা দেখতে পাবো। তো আমরা দেখব যে এই ইএআরটাই বা কি এবং আরডিএটাই বা ঠিক কিভাবে আমাদের উপকারে লাগছে। এটাকে কারা তৈরি করেছে? আর রিপোর্ট অফ দ্য এক্সপার্ট গ্রুপ 2020 আপডেটেড 2024। এটা অনেকের কনফিউশন থাকে যে 2024 কি সম্পূর্ণ আলাদা নাকি 2020 কোনটা। বেসিক্যালি এটা 2020তেই পাবলিশ করা হয়েছিল, বাট হয়তো দু একটা জিনিস আপডেট করা হয়েছে, তাই এটাকে আপডেটেড ব্র্যাকেটে লিখে দিয়েছে 2024। প্রণেতা সংস্থা কারা? আইসিএমআর। আইসিএমআর এনআইএন এর যৌথ উদ্যোগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, এখানেও সেম জিনিস লেখা রয়েছে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ফর ইন্ডিয়ানস, আরডিএ এবং ইএআর। আরেকটু যদি আমরা স্ক্রোল করি, আইসিএমআর এর অবস্থান কোথায়? হায়দ্রাবাদ। এবং এখানে দেখো লেখাই রয়েছে এটা কত সালে পাবলিশ হয়েছিল। এটা পাবলিশড হয়েছিল 2020-তে এবং আপডেটেড হয়েছে কত সালে? 2024-এ। নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট আমরা দেখব যে এক্সপার্ট কমিটিতে কারা কারা ছিলেন তাদের নাম এখানে মেনশন করা রয়েছে। রিসোর্স পার্সন কারা রয়েছেন অর্থাৎ কাদের থেকে সাজেশন নেওয়া হয়েছিল এটা তৈরি করার সময়, তাদেরও কিন্তু এখানে নাম মেনশন রয়েছে। এখানে অ্যাকনলেজ করা হয়েছে। কাকে করা হয়েছে? মিস্টার পি.এস. রামারাও, টেকনিক্যাল অফিসার আইসিএমআর এনআইএন, এবং তার সাথে সাথে মিস্টার এস দেবেন্দ্রন, সিনিয়র টেকনিশিয়ান 3 আইসিএমআর এনআইএন। আমরা প্রত্যেকটা জিনিসই দেখতে দেখতে যাচ্ছি যাতে কারোর কোনো ডাউট না থাকে যে কোনো পেজ মিস হয়ে গেছে বা কিছু। কন্টেন্টস এখানে মেনশন করে দিয়েছে কোথায় কি রয়েছে এবং সেই অনুযায়ী এখানে পেজ নাম্বার রয়েছে। এখানে কন্টেন্টের পুরো লিস্ট রয়েছে এবং এখানে যে ফুড কম্পোজিশন এবং নিউট্রিয়েন্ট কন্টেন্ট ভ্যালু অফ ব্যালেন্স ডায়েটস ফর এরকম A7 8 A9 সেকশন করে দেওয়া রয়েছে সাজেস্টেড ফুড গ্রুপস, সেই পেজ নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবার হচ্ছে সামারি অফ রেকমেন্ডেশনস আইসিএমআর এনআইএন। বলছে ওভার দ্য পাস্ট ডিকেড dietary patterns have changed with economic and nutrition transition at the community level. কোন কোন দুটো বিষয়ের উপর চেঞ্জ হয়েছে? ইকোনমিক মানে অর্থনীতি এবং নিউট্রিশন ট্রানজিশন। কারোর হয়তো কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট একটু বেশি দরকার, কারোর প্রোটিন রিকোয়ারমেন্টটা বেশি দরকার, তার উপর ভিত্তি করে। These rapid changes are relevant to the dual burden of malnutrition in India, কারণ ভারতবর্ষে আমরা জানি যে ম্যালনিউট্রিশন অনেকটা প্রিভ্যালেন্ট, সেটা ওভার নিউট্রিশন আন্ডার নিউট্রিশন দুটোর দিক থেকে। তাহলে বলছে দিস র্যাপিড চেঞ্জেস, এই যে ইকোনমিক এবং নিউট্রিশনাল ট্রানজিশন, এই দুটোর যে চেঞ্জেস সেটা কিন্তু খুব রেলিভেন্ট এবং ডুয়াল বার্ডেন হিসাবে দেখা দিয়েছে কিসের ওপর? ম্যালনিউট্রিশন কন্ডিশনের ওপর। Nutrient requirements have to be reviewed with respect to these changes in food intake, access and lifestyle. কোন তিনটে জিনিসের ওপর বলছে এর প্রভাব পড়তে পারে? একটা ফুড ইনটেকের ওপর, একটা তার অ্যাক্সেসিবিলিটির ওপর, আর একটা লাইফস্টাইলের ওপর। Humans require a wide range of foods and nutrients to lead a healthy and active life. মানুষের সঠিকভাবে বেঁচে থাকতে গেলে, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে কিসের দরকার? খাবারের দরকার। Food and nutrient requirement vary
considerably depending upon age, sex, physiological status and lifestyle of individuals. তার বয়স কেমন, সে মেল না ফিমেল, তার ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কেমন, তার লাইফস্টাইল কেমন সে লিড করছে, সেটাও দরকার। Expert Committee of ICMR NIN to 2020 developed the nutrient requirements for Indians based on the concepts related to the distribution of nutrient requirements in normal individuals. সাধারণ মানুষের ক্ষেত্রে 2020 সালে তারা কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছিল যেখানে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে। দ্য মিডিয়ান অর দ্য মিন, এবার এটা স্ট্যাটিস্টিক্যাল টার্মিনোলজি আমরা জানি। অফ দিস নর্মাল অর নর্মালাইজড রিকোয়ারমেন্ট ডিস্ট্রিবিউশন ইজ কল্ড দ্য এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। কি বলছে আর একবার দেখে নেব। দ্য মিডিয়ান, মিন মিডিয়ান কি, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা জানি, মিন মিডিয়ান মোড। এই মিডিয়ান এবং মিন, মিনকে অ্যাভারেজ আমরা জেনে থাকি, বলছে মিডিয়ান অর মোড, এখানে কিন্তু স্ল্যাশ দিয়েছে, মিডিয়ান অর মোড, সরি মিডিয়ান অ্যান্ড মিন of this normal বা normalized requirement distribution is called the estimated average requirement and the recommended dietary allowances। আর কি বলছে, আর যদি আমরা দেখি তাহলে is derived from the EAR, তাহলে এটা কোথা থেকে ডেরাইভ করা হয়েছে, এটা ডেরাইভ করা হয়েছে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট থেকে। তার মানে কোনো একটা নির্দিষ্ট মান কোনো একটা নিউট্রিয়েন্টের ক্ষেত্রে সেটাকে নর্মালাইজ করা, যে এটা এত গ্রামই দরকার, এটা 100 গ্রামই দরকার। সাধারণ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেই মাত্রাটাকেই কি বলা হচ্ছে, সেই মাত্রাটাকেই বলা হচ্ছে EAR। ইএআরটাই কিন্তু আমরা এখানে দেখছি। দ্য কি মেজারমেন্ট ইজ দ্য ইএআর, মানে আরডি এর থেকেও বলছে গুরুত্বপূর্ণ ইএআর, which is ideally directly measured experimentally. EAR is adjusted for absorption, which is tightly regulated and varies between individuals depending on nutrient intakes and deficiency status। এই যে ইএআরটাকে বলছে এটা একটা ডাইরেক্ট মেজারমেন্ট। কেন ডাইরেক্ট মেজারমেন্ট বলছে, কারণ এটা ইন্ডিভিজুয়ালের নিউট্রিয়েন্ট ইনটেক তার সাথে সাথে তার ডেফিসিয়েন্সি স্ট্যাটাস এই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা দেখতে পাই। The EAR levels are approximately 80% of the nutrient intake values compared to RDS। তার মানে RDS সাথে EAR এর তুলনাটা কিন্তু প্রায় 80% ওপর ভিত্তি করে হয়ে থাকে, which is nearly 100% of the nutrient intake level। তার মানে EAR হচ্ছে 80% এবং RDA হচ্ছে 100%। The goal is to achieve an EAR level of nutrient intake to lead a healthy lifestyle। কারণ আমার ইএআর আগে আসছে, ইএআর আমি এস্টাবলিশ করতে পারার পরই কিন্তু আমার আসছে আরডি। এই কারণে কিন্তু ইএআর এর একটা চার্ট থাকে, আরডি এর একটা চার্ট থাকে, দুটোর মধ্যে কিন্তু সেরকম পার্থক্য নেই, বাট স্টিল ইএআর কে বলছে 100% অ্যাকিউরেসি, যেরকম আরডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইএআর এর ক্ষেত্রে 80% নর্মালাইজড ভ্যালু নিয়ে কিন্তু এটা কাজ করে থাকে। Among healthy population, the distribution of nutrient intake and dietary intake is expected to superimpose, যেটা কোথায় দেখানো হয়েছে ফিগার 1-এ। ফিগার 1-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফিগার 1-এ কি রয়েছে, ডিস্ট্রিবিউশনটা দেখানো রয়েছে। এই টার্মিনোলজি গুলো আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে এখানে কি বলছে যে হেলদি পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ নিউট্রিয়েন্ট ইনটেক অ্যান্ড ডায়েটারি ইনটেক ইজ এক্সপেক্টেড টু সুপারইম্পোজ, তার মানে কোনোভাবে যেন ওটাকে চাপিয়ে দেওয়া বলতে পারি বা ওর উপরে ওটা বেশি লাগু হচ্ছে। The year has to be determined for different ages since growth imposes its own demands on daily nutrient intake while aging has its unique impact on the requirement। মানে জেরিয়াট্রিকদের নিউট্রিশনটাও কিন্তু একটা আলাদা টোটালি নিউট্রিশন, যেখানে নিউট্রিয়েন্ট ইনটেকটা কিন্তু বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। Now the factors which affect the nutrient requirement, বয়স, তার সাথে সাথে জেন্ডার, কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে করে, তার বডি ওয়েটটা কেমন, সে কি ইনফ্যান্ট, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট, প্রেগনেন্ট কন্ডিশনে রয়েছেন, ল্যাকটেশন নাকি জেরিয়াট্রিক, এই সমস্ত অবস্থায় কিন্তু দেখতে হয়। এবার এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে অনেকটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মতন এবং অনেকগুলো টার্মিনোলজি রয়েছে, সেই টার্মিনোলজিগুলো এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। কি বলছে, বলছে অ্যাভারেজ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বা এএনআর, অর এটাকে আরেকটা কি বলা হয়ে থাকে ইএআর। আবার এই ইএআর এর আরেকটা নামও রয়েছে কি এএনআর।
এই ANR বা ER কাকে বলছে? The nutrient value refers to the average, median অথবা mean daily nutrient intake level of healthy individual is a particular life stage and gender group. নিউট্রিয়েন্ট ভ্যালু কোন একটা নিউট্রিয়েন্টের একটা রেঞ্জকে বোঝাচ্ছে, যে এই রেঞ্জটা রেফার করছে অ্যাভারেজ ইনটেককে রেফার করছে, এবং সেটা একটা নির্দিষ্ট হেলদি ইন্ডিভিজুয়ালের পার্টিকুলার লাইফ স্টেজের উপর বেস করে, তার জেন্ডারের উপর বেস করে। এই যে ইএআর, ইট ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য আরডিএ। আরডিএ ক্যালকুলেট করতে গেলে কার প্রয়োজন হয়ে থাকে? ইএআর এর প্রয়োজন হয়ে থাকে। দ্য ইএআর ইজ দ্য ফান্ডামেন্টাল ভ্যালু ইউজ টু ইভ্যালুয়েট নিউট্রিয়েন্ট এডিকুয়েসিস, মানে কোথাও বা কারোর মধ্যে পুষ্টি উপাদানের কতটা পর্যাপ্ততা রয়েছে সেটা যাচাই করার জন্য ইএআর কে কিন্তু দেখা হয়ে থাকে। Nutrient requirement of individuals and population or groups. The EAR is also used for meal planning. Meal planning এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে of individuals and groups or the population. তার মানে EAR একটা রেঞ্জ, RDO একটা রেঞ্জ। EAR এর ক্ষেত্রে আমরা 80% লেভেল দেখতে পাই এবং RD এর ক্ষেত্রে 100% নর্মালাইজেশন আমরা দেখতে পাই। এই যে নর্মালাইজেশনটা হচ্ছে, সেই নর্মালাইজেশনের মধ্যে বলছে যে RDA কে মেজার করতে গেলেও কিন্তু তার আগে আমাদেরকে ইএআর এর ভ্যালু নিতে হয়। তারপর হচ্ছে আরএনআই বা রেকমেন্ডেড নিউট্রিয়েন্ট ইনটেক অথবা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস। আরডিএ কে কিন্তু আরএনআই বলেও ডাকা হয়ে থাকে। আরডিএ কি? আরডিএ ভ্যালু ইজ derived from the ANR or the EAR as the mean plus 2 standard deviation। তার মানে যে এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, মিনের সাথে বলছে প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস। The value refers to the daily dietary nutrient intake level of nearly all healthy individuals in a particular life stage and gender group। প্রত্যেকটা এজ গ্রুপের জন্য আলাদা হয়, প্রত্যেকটা জেন্ডারের জন্য আলাদা হয়ে থাকে, এবং এই যে ভ্যালুটা, এই যে আরডিএ ভ্যালুটা, এটা কি রেফার করে থাকে? ডেইলি ডায়েটারি নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল নিয়ারলি অল হেলদি ইন্ডিভিজুয়াল, মানে এটা 100% জেনারেলাইজেশন কিন্তু করছে। RDA is intended for the purpose of supervised supplementation in deficient individuals or condition, যেটা কিন্তু EAR করছিল না। অর্থাৎ RDA এর ইন্টেনশনটা কি থাকে? বেসিক্যালি যদি কোনো ইন্ডিভিজুয়ালের যে নিউট্রিয়েন্টটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাকে এত গ্রাম করে দেওয়া হচ্ছে, তাতেও তার পুষ্টি উপাদানের ঘাটতি থেকে যাচ্ছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টেশনের জন্য কিন্তু আমরা RDA এর ভ্যালুটাই নেব, আমরা EAR এর ভ্যালু নেব না। নেক্সট হচ্ছে আপার নিউট্রিয়েন্ট লেভেল, ইউএনএল, এবং এটাকে আরেকটা নামেও ডাকা হয় টলারেবল আপার লেভেল। দ্য টিইউএল রেফার্স টু দ্য হাইয়েস্ট ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল, হাইয়েস্ট, ঠিক আছে, সর্বোচ্চ, দ্যাট ইজ লাইকলি টু পজ নো রিস্ক, মানে কোনো রকম অসুবিধা হবে না হেলথের ক্ষেত্রে, অ্যান্ড অলমোস্ট অল ইন্ডিভিজুয়ালস ইন দ্য জেনারেল পপুলেশন। তার মানে আজকে এমন একটা লেভেল এখানে ঠিক করে দেওয়া হলো যেটাকে আমরা বলছি আপার নিউট্রিয়েন্ট লেভেল। যেই লেভেলটা যদি আমরা নিয়ে থাকি, ঠিক আছে, সাপোজ ঠিক করা হলো 100 গ্রাম হচ্ছে টিইউএল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, এই লেভেলটা যদি আমরা ইনটেক করে থাকি তাহলে কোনো রকম ক্ষতি আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেখতে পাবো না। অ্যাজ ইনটেক ইনক্রিজেস অ্যাভব দ্য ইউএল, যদি আবার এই 100 গ্রামের বেশি হয়ে যায়, সেখানে কিন্তু অ্যাডভার্স এফেক্ট আমরা দেখতে পাবো। সেভারাল ফুডস নাও বিং ফর্টিফাইড উইথ নিউট্রিয়েন্টস, দ্য টিউএল অফ ইনটেক for nutrient is essential to calculate the risk of the exposure to high level of nutrients, অর্থাৎ টক্সিসিটি বা আমরা যদি বলে থাকি এক্সেসিভ, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে মেজার করার জন্য কিন্তু আমরা টিউএলটা ব্যবহার করে থাকবো। তারপর হচ্ছে এআই। এআই ইজ নট দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস এডিকুয়েট ইনটেক অর সেফ ইনটেক। তাহলে আমাদের নিউট্রিশনের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এআই? ইট ইজ দ্য এডিকুয়েট ইনটেক অর দ্য সেফ ইনটেক বা এসআই। এই ভ্যালুটা কি ভ্যালু? এটা ইউজড হোয়েন ইএআর আর আরডিএ ক্যান নট বি ডিটারমাইন, যখন এই দুটো জিনিস কোনোভাবে আমি ডিটারমাইন করতে পারছি না, তখন এই এআইটাকে ব্যবহার করা হয়ে থাকে। দ্য এআই ইজ দ্য রেকমেন্ডেড অ্যাভারেজ ডেইলি ইনটেক লেভেল বেসড অন অবজার্ভড অর এক্সপেরিমেন্টালি ডিটারমাইন এস্টিমেটস অফ নিউট্রিয়েন্ট ইনটেক বাই আ গ্রুপ অফ অ্যাপারেন্টলি হেলদি পিপল। তার মানে এটা কোথা থেকে বের করা হয় বা মেজার করা হয়ে থাকে? এটা বেসিক্যালি মেজার করা হয়ে থাকে রেকমেন্ডেড অ্যাভারেজ ডেইলি ইনটেক লেভেল, যেটা কিনা অবজার্ভ বা এক্সপেরিমেন্টালি ওয়েতে আমরা বের করে থাকি।
তারপর কি LRNI অথবা LTI, লোয়ার রেফারেন্স নিউট্রিয়েন্ট ইনটেক অথবা লোয়ার থ্রেশহোল্ড ইনটেক, refers to a value derived from the ANR or the EAR and it is calculated as the ANR or the EAR minus 2SD। যা আমার ইএআর ভ্যালু রয়েছে সেখান থেকে -2SD করে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আমি কিন্তু এই ডিস্ট্রিবিউশন অফ রিকোয়ারমেন্টসটা পেয়ে থাকি। রেগুলার ইনটেক অফ দিস লেভেল অফ নিউট্রিয়েন্ট উইল লিড টু ডেফিসিয়েন্সি স্টেটাস। তার মানে একটা আমরা পড়েছিলাম ইউএল, আর এটা হচ্ছে লো ইনটেক, মানে এটার কম যদি করি ডেফিসিয়েন্সি হয়ে যাবে, আবার এই আপার ইনটেকের বেশি যদি হয়ে যায় তখন আবার এক্সেসিভনেস দেখতে পাওয়া যাবে। এই দুটো কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই। এবার হচ্ছে এএমডিআর। এএমডিআরটা কি? অ্যাকসেপ্টেবল ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশন রেঞ্জেস। এটা কি বলছে? ইট ইজ দ্য সিক্সথ মেট্রিক ইউজড ফর ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মানে ডায়েটারি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের জন্য। এই যে এএমডিআর এর যে রেঞ্জটা, ইট ইজ বেসিক্যালি দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইনটেক্স দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ রিডিউসড রিস্ক অফ ক্রনিক ডিজিজেস। যে ক্রনিক ডিজিজেস গুলো রয়েছে সেগুলোর রিকোয়ারমেন্ট, সেগুলোর রিস্ক রিডিউস করতে কিন্তু এরা সাহায্য করে থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময় প্রোভাইডস এডিকুয়েট ইনটেক্স অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, তার সাথে সাথে বাকি যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস রয়েছে সেটার রিকোয়ারমেন্টটাও কিন্তু দেওয়া প্রয়োজন হয়ে দাঁড়ায়। It is usually expressed as a percentage of energy with a lower and upper limit। একটা আপার লিমিট থাকবে আর একটা কিন্তু লোয়ার লিমিট থাকবে। এই দুটো কিন্তু আমরা এখানে দেখতে পাই। কাদের ক্ষেত্রে? এটা শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে। এবার বলছে জেনারেল প্রিন্সিপালস ফর ডেরাইভিং হিউম্যান নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট। কোন কোন প্রিন্সিপাল টেকনিক ইউজ করা হয়েছিল এই আরডিএটা তৈরি করার জন্য? একটা হচ্ছে নিউট্রিয়েন্ট ব্যালেন্স স্টাডিজ। বলছে ক্লাসিক্যাল মেটাবলিক ব্যালেন্স স্টাডিজ আর এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং, অনেকটা সময় লেগে যায়, যেগুলো তথাকথিত ওয়েতে করা হয়ে থাকে। But this technique is known for precision and sensitivity as the study is conducted under controlled condition। কিরকম ভাবে? কেয়ারফুলি ডিফাইন ডায়েটারি ইনটেক, ডিগ্রি অফ এক্সারসাইজ আর এনভায়রনমেন্টাল টেম্পারেচার। এই তিনটে জিনিসপত্র আমরা এই নিউট্রিয়েন্ট ব্যালেন্স স্টাডিজ এর মধ্যে কিন্তু দেখতে পাই। কারণ যদি আমরা ক্লাসিক্যাল টেকনিক ইউজ করতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো এবং কি হতো, এবং সেটা খরচা সাপেক্ষেও হতো। অব্লিগেটরি লস অফ নিউট্রিয়েন্টস, এটাও একটা মেথড ছিল। লস অফ নিউট্রিয়েন্টস অর ইটস মেটাবলিক প্রোডাক্ট, যেরকম নাইট্রোজেনাস এন্ড প্রোডাক্টস অফ প্রোটিনস থ্রু ইউরিন, ফিকাস, so it is determined on a diet devoid of or very low in the nutrient under study। প্রোটিন ফ্রি ডায়েট যদি কাউকে দেওয়া হয় এবং এই সমস্ত মেটাবলিক প্রোডাক্টের কতটা এক্সক্রিশন হচ্ছে, কতটা বেরিয়ে যাচ্ছে, সেই মেজারমেন্টটা কিন্তু এখানে মেনলি দেখা হয়ে থাকে। ইট রিপ্রেজেন্ট দ্য মেনটেনেন্স নিডস অফ আ ইন্ডিভিজুয়াল। In infants and children, growth requirements are added। নিউট্রিয়েন্ট টার্নওভার স্টাডিজ, এটাও করা হয়েছিল। আইসোটোপিক্যালি লেভেলড নিউট্রিয়েন্টস আর এমপ্লয়েড ইন অ্যারাইভিং অ্যাট দ্য রিকোয়ারমেন্ট অফ সার্টেন নিউট্রিয়েন্টস। কিছু কিছু নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে দ্য টার্নওভার অফ নিউট্রিয়েন্টস ইন হেলদি পারসনস ইজ স্টাডিড টু এস্টিমেট দ্য নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস। তার মানে কোনো একটা হেলদি পার্সনের ক্ষেত্রে কতটা নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা যাচাই করার জন্য আইসোটোপিক্যালি আমরা এই স্টাডিজটাও কিন্তু ব্যবহার করেছিলাম। আর একটা কি ছিল? আর একটা ছিল ফ্যাক্টরিয়াল অ্যাপ্রোচ। ইন দিস অ্যাপ্রোচ দ্য নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ফর ডিফারেন্ট ফাংশন, কোন কোন কাজের জন্য দরকার, তাদেরকে কি কিভাবে অ্যাসেস করা হয়েছিল টোটাল ডেইলি রিকোয়ারমেন্টের ওপর বেস করে। দিস হ্যাজ বিন দ্য বেসিস ফর কম্পিউটিং দ্য এনার্জি রিকোয়ারমেন্ট, যেরকম স্লিপ, রেস্ট, অকুপেশনাল অ্যাক্টিভিটি, নন অকুপেশনাল অ্যাক্টিভিটি, এই সমস্তকে যুক্ত করে যে প্রত্যেকটা কাজে কতটা করে এনার্জি আমার প্রয়োজন হচ্ছে, কারণ সেটাও তো দরকারি। আর একটা কি ব্যবহার করা হয়েছিল? ডেপ্লিশন অ্যান্ড রেপ্লিশন স্টাডিজ। এই যে অ্যাপ্রোচটা, ইট ইজ বেসিক্যালি ইউজড ইন অ্যারাইভিং অ্যাট হিউম্যান রিকোয়ারমেন্ট অফ ওয়াটার সলিউবল ভিটামিনস। তার মানে ওটা ছিল ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটা আবার মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কার? ওয়াটার সলিউবল ভিটামিনসের। দ্য লেভেল অফ দ্য ভিটামিন or its coenzyme in serum or cells, যেরকম erythrocyte, leukocyte, it is used as the biochemical marker of the vitamin status। healthy volunteers are first fed a diet। মানে কিভাবে আমরা বেসিক্যালি এই যে আরডিএটা আমরা তৈরি করেছিলাম সেটা কিভাবে করেছিলাম? অনেকগুলো অ্যাপ্রোচ ছিল, অনেকগুলো সায়েন্টিফিক্যালি স্টাডি আমরা করা করা হয়েছিল। তো সেখানে এই ডেপ্লিশন আর রেপ্লিশন স্টাডিজ এর মধ্যে কি করা হয়েছিল? একদল ভলেন্টিয়ার্সকে, যারা নিজেদের আগ্রহে এই এক্সপেরিমেন্টে আসতে চেয়েছিলেন, তাদেরকে একটা ডায়েট দেওয়া হয়েছিল, যার মধ্যে
খুব কম পরিমাণে ভিটামিন ছিল till the biochemical parameter of the vitamin or its coenzyme reaches its low level, এবং ততদিন পর্যন্ত খাওয়ানো হয়েছিল যতদিন না ওই নির্দিষ্ট ভিটামিনের লেভেল বডিতে অনেকটা নিচে নেমে যায়। রেসপন্স টু ফিডিং গ্রেডেড ডোজেস অফ দ্য ভিটামিন উইথ দ্য ডায়েট ইজ দেন ডিটারমাইন। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে কি দেওয়া হয়েছিল, এবার ভিটামিন পুট করা হচ্ছিল। দ্য লেভেল অ্যাট হুইচ দ্য রেসপন্স ইনক্রিজেস, যখন বেড়ে গেল, র্যাপিডলি কোরেসপন্ডস টু দ্য লেভেল অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ভিটামিন। তার মানে প্রথমে এমন একটা ডায়েট দেওয়া হলো যার মধ্যে ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, তারপর এমন কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশন দেওয়া হলো যেখানে ভিটামিনের ইনক্রিজমেন্টটা দেখতে পাওয়া যায়। বলছে detailed version of the report on nutritional requirement of Indians 2020 provides the scientific database, analytical framework followed, details of the method used to arrive at the requirement of each of the nutrients in different groups. The short summary report provides the ready reckoner information on EAR, RDA, TUL needed for the practicing clinicians, nutritionists, dietitians, পাবলিক হেলথ প্রফেশনালস অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি। তার মানে এই যে পিডিএফটা শুধুমাত্র এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যাদের আরডিএটা নিয়ে মোটামুটি কাজ রয়েছে এবং যাদের দরকার আরডিএটা, তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। কেউ যদি এটা কিভাবে করা হয়েছিল আরো ডিটেল ডিসকাশন পেতে চায়, তাহলে যেখানে বলা হয়েছে এই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ফর ইন্ডিয়ান্স 2020-র মধ্যে কিন্তু সমস্ত ডেটাবেস রয়েছে, যে কিভাবে কতজনের উপর স্টাডি করা হয়েছিল, তার থেকে কি রেজাল্ট এসেছিল, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন মিডিয়ান, এগুলো কিভাবে ফাইন্ড আউট করা হয়েছিল। কেউ যদি সেই রিসার্চ পার্সপেক্টিভটা দেখতে চায় তাহলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারে। বলছে the new version of the short summary has been updated and include changes as mentioned below। এবার এই যে সবার মনে প্রশ্ন যে 2020টাই কি একদম পরিবর্তন হয়ে গেছে, 2024-এ কি নতুন এসেছে। এই যে জিনিসগুলো মেনশন করা রয়েছে এই জিনিসগুলোই কিন্তু এখানে নতুন এসেছে, সেটাই এখানে বলা হয়েছে। বলছে টেবিল নাম্বার A7-এ একটা পরিবর্তন এসেছে। সামারি টেবিল যেটা আরডিএ ইয়ার রয়েছে সেখানে ইচ নিউট্রিয়েন্ট ইজ নাও ইনক্লুডেড সেপারেটলি, এটা একটা বলা হয়েছে। তাদের ভ্যালুস চেঞ্জ হয়নি, আলাদাভাবে মেনশন করা হয়েছে। রেকমেন্ডেশনস অন ফসফরাস হ্যাজ বিন রিভিজিটেড কিপিং আ ভিউ ইন দ্য রিকোয়ার্ড মোলার রেশিও অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ইনটেক ইন হিউম্যানস, কারণ দুটোর মধ্যে একটা ইন্টাররিলেশনশিপ থাকে, সেটা একটা পরিবর্তন হয়েছে। আর কি পরিবর্তন হয়েছে, ওয়েট বেসড এনার্জি রিকোয়ারমেন্ট মেথড অফ ক্যালকুলেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। বাস এই কটা জিনিস, সেজন্য যারা এতদিন প্রচন্ড পরিমাণে টেনশন নিচ্ছিল যে কি চেঞ্জ হলো, পুরো আডে কি চেঞ্জ হয়ে গেল, না, যা যা পরিবর্তন হয়েছে তাদেরও সেটা খেয়াল রয়েছে যে পরিবর্তনগুলো আমাদেরকে মেনশন করতে হবে, না হলে যত লোকজন এর সাথে অ্যাসোসিয়েটেড তারা প্রবলেমে পড়তে পারে, তারা কনফিউজ হতে পারে। তো সেটা কিন্তু তারা মেনশন করে দিয়েছে যে এই যে নতুন ভার্সন যেটা আমরা এখন আলোচনা করছি, এখানে ঠিক কি পরিবর্তন হয়েছে। ওকে, এই চারটে জিনিস কিন্তু মেইনলি আমরা দেখতে পাচ্ছি। এবার কিছু টেবিল নিয়ে আলোচনা রয়েছে রেফারেন্স বডি ওয়েটের। রেফারেন্স বডি ওয়েটের ক্ষেত্রে বলছে দ্য প্রেজেন্ট কমিটি 2020 has considered the recent nationally representative data sets such as the NNMB 2015-16, NFHS 4, তার সাথে সাথে 2015-16 সাল ছিল, WHO 2006-7, IAP 2015 to derive acceptable reference body weight values through the lifespan। এখানে ফুল ফর্ম গুলোও দেখে নেবে, এগুলোও কিন্তু দরকারি। এবং আমরা এনএফএচএস এনএনএমবির উপরও একটা আলোচনা করব। আর কি বলছে, দ্য 95th centile of height was taken for adult male and female as it represents full growth potential, সেই কারণে 95th percentileকেই কিন্তু নেওয়া হয়েছিল। The reference body weight for male and female were derived from the median weight of male and the female population whose height and BMI 18.5 থেকে 22.9 kg per meter square এর মধ্যে। They are proposed in the range. The height and the BMI are only for the reference purpose। কাদের নেওয়া হয়েছিল, মোটামুটি নর্মাল রেঞ্জ যাদের ছিল। এবার ক্যাটাগরি এখানে রয়েছে, এজ গ্রুপ রয়েছে, তাদের বডি ওয়েট কিন্তু মেনশন করা রয়েছে। আর কি বলছে, বলছে রেফারেন্স ইন্ডিয়ান অ্যাডাল্ট ম্যান কাদেরকে বলছে, 19 থেকে 39 বছর বয়সী যাদের ওয়েট 65 কেজি হবে, আর মহিলাদের ক্ষেত্রে 19 থেকে 39 বছর বয়স যাদের ওয়েট 55 কেজি হবে। বডি ওয়েটস ওয়ার ডেরাইভড ফ্রম দ্য 95th সেন্টাইল হাইট, এনএনএমবি ডেটা থেকে নেওয়া হয়েছিল ওয়েটটা, টু অ্যাচিভ আ নর্মাল বিএমআই।
এনার্জি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে কি বলছে, যারা পেইড ব্যাচ স্টুডেন্ট অলরেডি এই টার্মিনোলজি গুলো তাদের পড়া হয়ে গেছে, বাট স্টিল যারা এখানে ক্লাস করছে তাদের জন্য একটু বলে দিচ্ছি। দ্য টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট অর দ্য টোটাল এনার্জি এক্সপেন্ডিচার টিই ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য বেসাল মেটাবলিক রেট বা বিএমআর অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল বা পিএএল। তাহলে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার আমরা কিভাবে ফাইন্ড আউট করব, বিএমআর এর সাথে পিএএল ইনটু করে। এবং পিএএল এর বিভিন্ন রেঞ্জ হয়, তোমরা জানো 1.2 1.29 ডিপেন্ড করছে কি ধরনের অ্যাক্টিভিটি সে পারফর্ম করছে। দ্য বিএমআর ইজ ক্যালকুলেটেড বাই ইউজিং ডাবল লেভেলড ওয়াটার অর হোলি বডি ক্যালোরিমিটার অর বাই ফ্যাক্টোরিয়াল অ্যাপ্রোচ। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পেড ব্যাচে এনার্জি চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম। আর কি, দ্য পিএল ইজ দ্য রেশিও, তাহলে পিএল কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা কি, ইট ইজ দ্য রেশিও অফ দ্য এনার্জি এক্সপেন্ডিচার, কতটা শক্তি খরচা হচ্ছে ফর 24 আওয়ার্স অ্যান্ড দ্য বিএমআর ওভার 24 আওয়ার্স। এই দুটো জিনিসের রেশিও হচ্ছে পিএল। ওয়াইল দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও পিএআর ইজ দ্য রেশিও অফ দ্য এনার্জি কস্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ করতে গেলে কতটা এনার্জির প্রয়োজন পার মিনিট, প্রতি মিনিটে, টু দ্য কস্ট অফ বিএমআর পার মিনিট। এই দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট, পিএআর অ্যান্ড দ্য পিএল আর নট সেম, দে আর ডিফারেন্ট। তাদের নামের মধ্যে কাজের মধ্যে কিছুটা সিমিলারিটিস রয়েছে, বাট তাদের মেজারিং যে ক্যালকুলেশন সেটা কিন্তু আলাদা। The aggregate of PAR values of a 24-hour period yields the PL values in the 2020 nutrient requirements, the gender and the age specific equations that were derived by FAO, WHO, UNU 2004, যেটা আমরা সবাই বইতে মোটামুটি দেখতে পাই, used to predict the energy requirement. Used to predict, not properly use, it is used to predict, আমাকে ওয়ার্ড গুলো দেখতে হবে। However, the data generated for the Schofield equation used in FAO, WHO, UNU were found to overestimate the energy requirement for Indians, perhaps due to the fact that these data were derived from a studies conducted on muscular young men. পরে দেখা গেল যে এই এই ডেটাটা কাদের থেকে নেওয়া হয়েছিল, এটা একটা স্টাডি করা হয়েছিল মাস্কুলার ইয়ং মেনদের ওপর, সেখান থেকে নেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, দ্য এনার্জি স্পেন্ড ফর ইচ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রত্যেকটা দৈহিক কাজের জন্য যে এনার্জি খরচা হচ্ছিল, দ্য পিএআর হ্যাজ অলসো ফাউন্ড টু বি লোয়ার ফর ইন্ডিয়ান্স। Altered body composition with relatively more fat and lower lean mass among Indians has been hypothesized, মানে এটা কি, আমাদের সেই রিসার্চের হাইপোথিসিস, যে সব সময় আমাদের সাথে থাকবে একটা পরিকল্পনা, যেটা একটা রিসার্চ করতে গেলে আমাদেরকে হেল্প করে থাকে। আর টেন্টেটিভ স্টেটমেন্ট, যার উপর বেস করে পুরো রিসার্চটা আমরা কন্ডাক্ট করে থাকি, বলছে হাইপোথেসাইজ টু দ্য অবজার্ভড লোয়ার বিএমআর অ্যান্ড পিএআর ভ্যালুজ ইন স্টাডিজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া। এই পুরো জায়গাটাতে একটু খটোমটো লাগতে পারে, জায়গাটাতে মেনলি কি বলেছে, মেনলি ওই যে আমরা যে কোনো শ্রীলক্ষ্মীর বই হোক বা নর্মালি সুনীতি ম্যামের বই হোক, যে কোনো বইতে আমরা যখন ওই এফএও, ডাব্লিউএইচও আর ইউএনইউর যে ভ্যালুটা দেখি, ওটা কিভাবে এসেছিল মেনলি এখানে সেটা বলা হয়েছে, এবং পিএআর এরও সেখানে একটা ইম্পর্টেন্স ছিল, সেটাই এখানে কিন্তু বলা হয়েছে। এনার্জি চ্যাপ্টারে আমরা মেনলি দেখে থাকি। To correct the variance, the earlier ICMR NIN 2010 Nutrient Requirement Committee used this value equation and reduced the BMR value by 5% while deriving energy requirements for Indian adults. মানে তারা যখন এই রেশিওটার উপর মানে এই ভ্যালুটার উপর বেস করে যখন এনার্জি ডিটারমাইন করছিল, তখন 5% কমিয়ে দিচ্ছিল 2010-এর অ্যাকর্ডিং। কিন্তু 2020-তে সেটা কি হলো, বলছে বেসড অন দ্য এভিডেন্স, তারা প্রমাণের উপর ভিত্তি করে কাজ করেছিল, further reduce the BMR by another 5% for adults, with the total 10% reduction from the global BMR values of that FAO, WHO, UNO 2004 টেবিল, মানে টোটাল 10% BMR এর কিন্তু ডিক্রিজমেন্ট আমরা দেখতে পাই। টেবিল 1টা আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু সেটা রয়েছে, এই টেবিল 1-এর কথা কিন্তু বলা হয়েছে, ওয়েট এখানে মেনশন করা রয়েছে, তোমরা দেখে নেবে। তাহলে আমরা এখানে ছিলাম, বলছে এনার্জি রিকোয়ারমেন্টস ফর ডিফারেন্ট বডি ওয়েটস আর গিভেন ইন টেবিল 2 and 3, খুব ভালো কথা। However, the recommendations in these tables are based on normal weight for height, মানে বিএমআই এর অ্যাকর্ডিং ক্যালকুলেশনের জন্য এটা ইউজফুল হবে। বলছে হিন্স আর নট সুইটেবল ফর দোজ হু আর আন্ডারওয়েট অ্যান্ড ওভারওয়েট, একদম সেটা বলেই দিয়েছে যে যারা
আন্ডারওয়েট এবং যারা ওভারওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। আন্ডারওয়েট পিপল শুড কনজিউম অ্যাডিশনাল ক্যালোরি, তাদেরকে এরকম আরডিএ ফলো করলে হবে না, তাদেরকে একটু বেশি ক্যালোরি নিতে হবে, না হলে তাদের ওয়েটটা বাড়বে না, তারা নর্মাল বিএমআইতে আসতে কোনোভাবেই পারবে না। এবার সেই টেবিল A7 এর কথা বলছে, যেখানে বলছে ফুড বেসড অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যেটা কিনা এনার্জি এবং প্রোটিন রিকোয়ারমেন্টের সাথে জড়িত। আর কি বলছে, বলছে অ্যাজ ডেটা অন প্রেগনেন্ট ইন্ডিয়ান ওমেন ইজ আনঅ্যাভেলেবল, ঠিক আছে, বলছে আনঅ্যাভেলেবল, দ্য প্রেজেন্ট কমিটি হ্যাজ রিটেইন দ্য অ্যাডিশনাল এনার্জি রিকোয়ারমেন্ট প্রপোজড বাই ICMR 2010. In the case of lactation, the average energy utilization of milk production based on actual observation was taken into consideration and an increase has been considered. No changes from the previous recommendation has been made. সেটা আমরা দেখতেই পাই যে কোনো রকম পরিবর্তন কিন্তু হয়নি। ওরা 2010-এরটাকেই ইনক্লুড করেছে। কাদের ক্ষেত্রে? প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার্সদের ক্ষেত্রে। কোন রিকোয়ারমেন্টটা? অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা এখানে মেনলি বলা হচ্ছে। সিমিলার টু দ্য আর্লিয়ার কমিটি, দ্য কারেন্ট কমিটি অ্যাডপ্টেড, তারা কাকে অ্যাডপ্ট করেছে? সেই 2004-এর যে ডেটা, অ্যান্ড ডেরাইভিং দ্য এনার্জি রিকোয়ারমেন্ট ফর ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন ইন দ্য অ্যাবসেন্স অফ ইন্ডিয়ান ডেটা। মানে এটা তো আন্তর্জাতিক একটা ডেটাবেস এবং সেই ডেটাবেসটা এরা নিয়েছে রাদার দ্যান দ্য ইন্ডিয়ান ডেটা। দ্য প্রেজেন্ট কমিটি হ্যাজ ইউজ WHO চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড, তারা ওই হুয়ের যে স্ট্যান্ডার্ডটা সেটাকেই মেনেছে বডি ওয়েট ইত্যাদি মেজার করার জন্য, এবং ইনফ্যান্ট চিলড্রেনদের যে টেবিলটা সেটা আমরা টেবিল 4-এ দেখতে পাবো। আ মাইনার ইনক্রিজ ইন দ্য রিকোয়ারমেন্ট ফর এনার্জি, 1 থেকে 2 কিলো ক্যালোরির মতন একটু বেড়েছে পার কেজি বডি ওয়েটে প্রিভিয়াস রেকমেন্ডেশনের অ্যাকর্ডিং। চিলড্রেন যাদের বয়স ওই 13 থেকে 17 বছর, সেখানেও একটু ইনক্রিজ হয়েছে এবং সেটা ওই কোয়াড্রিক্ট ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে। বলছে হায়ার PL ভ্যালু ওয়াজ ইউজড বেসড অন আ হায়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। ইটস ভেরি এভিডেন্ট, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট চিলড্রেন শুড বি এঙ্গেজড ইন মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নট হেভি নট সেডেন্টারি, বাট ইয়েস মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কিন্তু বাচ্চাদেরকে যুক্ত করা দরকার। এবার এখানে যে চার্টগুলোর কথা বলা হচ্ছিল সেটা রয়েছে দ্যাট টেবিল 3, সমস্ত কিছু মেনশন করা রয়েছে। বলছে এনার্জি নিডস অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট হ্যাভ বিন কম্পিউটেড ফর রেফারেন্স চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টের ওপর বেস করে নর্মাল চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টদের এনার্জিটা ক্যালকুলেট করা হয়েছে। দিস রেফারেন্স চিলড্রেন ওয়্যার অ্যাজিউম টু হ্যাভ আ মডারেট ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাজিউম, আবারও বলছি ওয়ার্ডের উপর ইম্পর্টেন্স দিতে হবে। দে অ্যাজিউম দ্যাট মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওদের করা প্রয়োজন। The actual requirement in specific population groups should be adjusted for the actual weight and the physical activity of that population, especially when computing the gap between the energy requirement and the actual intake। তার মানে কতটা দরকার এবং কতটা আমি ইনটেক করছি, that needs to be filled by supplementation program। তখন কি করতে হবে? তখন যদি প্রয়োজন হয় যে সাপ্লিমেন্টেশন প্রোগ্রামগুলো চলছে, সেই প্রোগ্রামের থেকেও কিন্তু কিছুটা আমরা তার ফুলফিলমেন্ট করতে পারি। এবার এখানে এনার্জি রিকোয়ারমেন্টের কথা মেনশন করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এটা চিলড্রেন, অ্যাডোলেসেন্ট, বয়েজ অ্যান্ড গার্লসের জন্য। এবার বলেছে হাউ টু ক্যালকুলেট, বলছে হাউ টু ক্যালকুলেট টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট, এটা আমরা কি করে ক্যালকুলেট করব সেটা এখানে কিন্তু মেনশন করা রয়েছে। ফর এক্সাম্পল, আ মেল অ্যাডাল্ট ওয়েটিং 60 কেজি এজড 20 ইয়ার্স, দ্য ভ্যালু অবটেন্ড উইথ দিস ইকুয়েশন। কোন ইকুয়েশন? এই FAO, WHO আর UNU, এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? 15.1 into body weight in kg plus 692.2. It is multiplied by 0.90 to obtain the BMR of 1438 kilocalorie per day for Indian males. Similarly, যদি কোনো ফিমেলের ক্ষেত্রে আমাকে বের করতে হয়, যার ওয়েট রয়েছে 50 কেজি, যার বয়স হচ্ছে 20 বছর, এবং সেক্ষেত্রে আমি কি করে বের করব? 4.8, সেক্ষেত্রে আমি কিভাবে ফাইন্ড আউট করব? 14.8 ইন্টু বডি ওয়েট, যেটা কেজিতে, এবং 486.6, সেটাকে মাল্টিপ্লাই করব 0.91 দিয়ে, সেক্ষেত্রেও আমি কিন্তু BMR পেয়ে যাব। তাহলে এটাও একটা ফর্মুলাটা মাথায় রাখবো। বলছে এস্টিমেটেড BMR ভ্যালু শুড বি মাল্টিপ্লাইড উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল বা PAL।
that is 1.4 for sedentary lifestyle, 1.8 for moderate activity or 2.5 for those with heavy physical activity status। তাহলে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার সমান সমান কি বিএমআর ইন্টু পিএল। তাহলে আজকে যদি কোনো একজন মানুষের আমাকে এই ওয়েট তারপর এজ ইত্যাদি বলে দিল, আমি ইজিলি বের করতে পারবো। মেল ফিমেল যদি বলে দেয়, জাস্ট এই প্যারাগ্রাফের দুটো ফর্মুলা যদি আমি মনে রাখি। ওকে, এবার এখানে সেম ভাবে এটা কিন্তু বলে দেওয়া আছে 18 থেকে 30-এর জন্য, 30 থেকে 60, 60-এর বেশি হলে সেম ভাবে এখানে। এবার হচ্ছে প্রোটিন রিকোয়ারমেন্টস। প্রোটিন রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে কি বলছে, বলছে দ্য প্রেজেন্ট এক্সপার্ট গ্রুপ অফ দ্য আইসিএমআর এনআইএন অ্যাডপ্টেড দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস টু ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট protein requirement for Indians of different age groups। বলছে a median obligatory nitrogen loss, যেটা আমরা আগেও দেখলাম যে প্রোটিনের ক্ষেত্রে যে নাইট্রোজেন লসটা হচ্ছে প্রায় 48 মিলিগ্রাম পার কেজি, প্রতি কেজিতে 48 মিলিগ্রামের মতন। এটা কোন ডেটা থেকে পাওয়া যাচ্ছে, WHO 2007-এর একটা ডেটা থেকে এটা কিন্তু বলা হয়েছে। হ্যাজ বিন ইউজ টু কম্পিউট মিন, যেটা কিনা প্রায় 0.66 গ্রাম পার কেজি পার ডে, অ্যান্ড আ সেফ কোয়ালিটি প্রোটিন রিকোয়ারমেন্ট কত, 0.83 গ্রাম পার কেজি পার ডে ফর আ হেলদি ইন্ডিয়ান অ্যাডাল্টস। টেবিল 6-এ কিন্তু মেনশন করা রয়েছে। মোস্ট হ্যাবিচুয়াল ডায়েটস, মানে যেটা সাধারণত ইন্ডিয়ান ফ্যামিলিতে না হয়ে থাকে যেই ধরনের প্রোটিন, সেখানে কি বলছে 10 থেকে 15%-এর মতন এনার্জি কিন্তু প্রোটিনের থেকে এসে থাকে। টোটাল প্রোটিন মানে ক্রুড প্রোটিন যেটা from diets multiplied with 0.8 provides the value for quality protein, সেটাকে 0.8 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কোয়ালিটি প্রোটিনের রেঞ্জটা পাওয়া যাবে। ফর এক্সাম্পল কি বলছে, বলছে if the total crude protein intake from diet is 60 gram per day, then 60 into 0.8 তার মানে 48 gram per day, which is the quality protein intake। তার মানে যা আমি প্রোটিন গ্রহণ করছি ক্রুড প্রোটিন, তার সাথে 0.8 আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কোয়ালিটি প্রোটিন কতটা নিচ্ছি তার মেজারমেন্টটা কিন্তু আমি পেয়ে যাব। বলছে কোয়ালিটেটিভলি দ্য টোটাল প্রোটিন কনজিউম মে নট নেসেসারিলি প্রোভাইড অল দ্য এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তার মানে এমন না যে কোয়ালিটি প্রোটিন ইনটেক করলে আমি সমস্ত অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো পেয়ে যাব। ইট ইজ দেয়ারফর ইম্পর্টেন্ট টু কম্প্রিহেন্ড দ্যাট টু অ্যাচিভ এডিকুয়েট লেভেলস অফ দ্য essential amino acid or the amino acids, food based allowances is the ideal method of recommendation for protein quality adequacy। Cereals have lower levels of lysine and higher levels of sulfur containing amino acid, এবং আমরা পেড ব্যাচে কিন্তু অ্যামিনো অ্যাসিড প্রোটিনের কেমিস্ট্রি সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি, এবং যারা দেখছো তারা নিশ্চয়ই সেটা রিকল করতে পারছো। তাহলে সিরিয়ালস এর ক্ষেত্রে কি বলছে, সিরিয়ালস এর ক্ষেত্রে লাইসিন কিন্তু খুব কম পরিমাণে থাকে, আবার সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড যেরকম মিথিওনাইন, সিস্টিন, এগুলো কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকে। রিভার্সে কি বলছে, রিভার্স ফর pulses, appropriate combination of cereals with pulses beans in the ratio of 3:1 raw weight এর কথা বলছে, এবং 250 ml of milk per day in the diet provide good quality proteins wherein all the essential amino acids are made। তার মানে এইটুকু জায়গা বলছে যে সিরিয়াল প্রোটিন মানে সিরিয়াল এবং পালসেস প্রোটিনকে একসাথে, তার সাথে যদি 250 ml অফ মিল্ক পার ডে নেওয়া যায় তাহলে ইন্ডিভিজুয়ালের যে কোয়ালিটি প্রোটিন ইনটেক রয়েছে সেটা কিন্তু ভরপুর হয়ে যাবে। বলছে নন ভেজিটেরিয়ানস ক্যান ইজিলি সোর্স দেয়ার প্রোটিনস ফ্রম রেকমেন্ডেড লেভেল 700 থেকে 900 গ্রাম পার উইক অফ ফিশ, পোলট্রি অ্যান্ড লিন মিট অর ফ্লেশ ফুড কনজাম্পশন ফর অ্যাডাল্টস। Considering high quality protein sources as the premise for defining requirements, the present committee has removed the protein digestibility corrections, that is PDCAS, applied on safe intakes for all age groups. For people consuming protein from cereal based diet, যারা মূলত সিরিয়াল বেসড ডায়েট নিয়ে থাকে, মানে আমরা যদি নর্থ ইন্ডিয়ান সাইডের কথাই বলি যে সেখানে সিরিয়াল প্রোডাক্টের মেন পোর্শনটাই বেশি থাকে, with lower quality protein, the requirement was estimated to be 1 gram per kg per day। বলছে estimated average requirement of 0.66 gram per kg per day and the RDA of 0.83 gram per kg per day translate to an EAR of 43 gram protein per day or RDA of 54 gram protein per day for a person weighing 65 kg
ওকে, রিগার্ডলেস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর জেন্ডার, এই দুটো জিনিসকে কিন্তু তো এখনো পর্যন্ত মাথায় না এনে এই রিকোয়ারমেন্টটা বলা হয়েছে। দ্য রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ প্রোটিন ক্যান বি ইজিলি মেড থ্রু জুডিশিয়াস কম্বিনেশন অফ গ্রেনস, পালসেস, নাটস অ্যান্ড মিল্ক। আর কি বলছে, বলছে a newer protein quality index, digestibility and indispensable amino acid score DIAAS, এটা কিন্তু আর একটা নতুন আমরা বলতে পারি প্রোটিন কোয়ালিটি মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে, which is based on true, I think it is ideal digestibility and individual amino acids has been introduced in the current document, এবং এটা এখনকার যে 2020 RDA সেখানে কিন্তু এই DIAS এর কথা বলা হয়েছে। Data on true ideal amino acids digestibility values of both high and low quality proteins in adults, Indian adults and children obtained using dual tracer method, কার মাধ্যমে, ডুয়াল ট্রেসার মেথডের মাধ্যমে হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট ডকুমেন্ট। কিভাবে ইনক্লুড করা হয়েছে সেটা মূলত এই প্যারাগ্রাফে বলা হলো। ডায়েটস ফর সেডেন্টারি অ্যান্ড মডারেট অ্যাক্টিভ ম্যান অ্যান্ড ওম্যান অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান হ্যাভ বিন মডিফাইড বেসড অন দ্য রিভাইসড এনার্জি অ্যান্ড প্রোটিন রিকোয়ারমেন্ট। কাদের কাদেরটা মডিফাই করা হয়েছে, মডিফাই করা হয়েছে মডারেট অ্যাক্টিভ ম্যান আর ওম্যান আর প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে এটা মডিফাই করা হয়েছে। কেন? কারণ রিভাইসড এনার্জি এবং প্রোটিন রিকোয়ারমেন্টের ওপর বেস করে। The nutritive values of each food are taken from the recently published Indian Food Composition Table IFT 2017. In addition, the protein contents of each food group and have been corrected for true fecal digestibility values, যেটা কিনা হু 2007 থেকে নেওয়া হয়েছে। এবং IFCT 2017 যে বইটা রয়েছে সেটা কিন্তু আমার টেলিগ্রামে যে একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছিলাম ওখানে কিন্তু ফ্রি পিডিএফ সেকশনে রয়েছে, তোমরা ওখান থেকে ওটা দেখেও নিতে পারো, ডাউনলোডও করে নিতে পারো। To ensure the safe protein intake, the cereal pulse milk composition table A7 এ রয়েছে of the diet has been improved 3:1:2.5 as compared to the earlier 11:1:3, যেটা কিনা ICMR 2010 এর ছিল। এবং এই ভ্যালুটা কবেকার বলবো, এই ভ্যালুটা বলবো 2020। এখানে প্রোটিনের কথা আবার বলা হয়েছে। নেক্সট হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েলস। বলছে দ্য FAO WHO recommendations on fats were taken into account. The recommendations are directed towards meeting the requirements for optimal fetal and infant growth and development, maternal health, and for combating diet related non communicable disease, because আমরা এখানে আলোচনা করছি fats and oils DRNCD in adults, an upper limit 30% energy from total fat has been recommended। কত বলা হয়েছে? 30% energy from total fat has been recommended with 10% from SFA, mono unsaturated fatty acid, poly unsaturated fatty acid। There was a conscious effort to provide physical activity based recommendations. Consequently, the upper limit of visible fat intake of sedentary, moderate and heavy activity has been set কত? 25, 30 এবং 40 গ্রাম পার ডে অ্যাডাল্ট ম্যানদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে কত? 20, 25 এবং 30। বলছে as against the single level recommended earlier, PUFAs such as linoleic acid, যেটা N6 বা ওমেগা 6 বা এলএ বলে আমরা জানি, আলফা লিনোলেনিক মানে N6 ওমেগা 3 সরি N3 ওমেগা 3 এবং ALA ক্যান নট বি ফর্মড ইন আওয়ার বডি বিকজ দে আর এসেনশিয়াল। Hence, they are categorized as essential and dietary source is important to meet the LA, ALA needs for the body। বলছি edible plant food have a low content of fat and SFS, সেটা আমরা জানি, except nuts and oilseed, and are fairly good sources of MUFA and PUFAs. In most cereals মানে বেশিরভাগ দানাশস্যের ক্ষেত্রে পালসেস ফ্যাট কন্টেন্ট এদের ক্ষেত্রে কি থাকে? 1.5 থেকে 3% এর মতন থেকে থাকে। সিরিয়ালস এর ক্ষেত্রে এবং মোস্ট অয়েলসিডস এর ক্ষেত্রে লিনোলেইক অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু মেজর ফ্যাটি অ্যাসিড। আবার পালসেস, বিনস, গ্রিন লিফি ভেজিটেবলস, অয়েল সিড, ফেনুগ্রিক সিডস এর ক্ষেত্রে কিন্তু বোথ মানে ওমেগা 3 ওমেগা 6 বোথ থাকে। বলছে এরা বেসিক্যালি প্রিকারসর অফ পুফা সাচ অ্যাজ মানে অ্যারাকিডোনিক অ্যাসিড আর ইকোসাপেন্টানিক অ্যাসিড এবং ডোকোসাহেক্সানিক অ্যাসিড, which are essential for growth and development of among children and metabolic functions in adults. Adequate consumption of nuts, oilseeds, grains
leafy vegetables, fish, seafoods will meet the requirements of both the essential puffers. আর কি বলছে এখানে পয়েন্ট ওয়াইজ, বলছে মিনিমাম 20% ই শুড বি কাম ফ্রম ডায়েটারি ফ্যাটস টু এনশিওর এডিকুয়েট কনজাম্পশন অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস ফর অ্যাডাল্টস। এটা একটা বলেছে 20%-এর মতন। 30 থেকে 35% কি বলছে, ম্যাক্সিমাম টোটাল ফ্যাট রেকমেন্ডেড ফর অ্যাডাল্টস। To optimize health, special attention should be given to both the overall dietary pattern in terms of types of food consumed and the total energy intake। এই দুটো জিনিসকেই দেখতে হবে। The RDA for ALA is 1.6 গ্রাম পার ডে, সেটা শুধুমাত্র পুরুষদের জন্য, আর 1.1 গ্রাম সেটা মহিলাদের জন্য। At least 10% of the total ALA should be contributed by EPA and DHA, যেন ওদের থেকেই পাওয়া যায়। এফএও কি বলছে, এফএও 2010 বলেছিল 300 মিলিগ্রাম পার ডে ইপিএ প্লাস ডিএইচএ, মানে 100 মিলিগ্রাম ইপিএ আর 200 মিলিগ্রাম যেন ডিএইচএ থাকে অ্যাডাল্টসদের ক্ষেত্রে। অ্যান্ড দিস ক্যান বি অবটেন ফ্রম অ্যান ইনটেক অফ 250 গ্রাম অফ মেরিন ফিশ, ফ্যাটি ফিশ। এটা যদি পার উইক না হয় তাহলে সেক্ষেত্রে এই যে রিকোয়ারমেন্টটা বলছে সেটা মোটামুটি পাওয়া যায়। বাকি রেকমেন্ডেশন টেবিল নাম্বার 7-এ বলা হয়েছে, অফ দ্য রেকমেন্ডেড টোটাল ফ্যাটস, মানে 30% বলছে অ্যাটলিস্ট 50% শুড বি কাম ফ্রম ডায়েটারি ফ্যাট, অ্যাডেড ফ্যাটস যেটা কিনা কুকিং এ ইউজ করা হচ্ছে অয়েল হিসাবে, অ্যান্ড শুড নট বি মোর দ্যান 15% টোটাল এনার্জি পার ডে। এখানে বলা হয়েছে ফ্যাটের কথা। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে আমাদের ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার ক্ষেত্রে কি বলছে, বলছে ফর দ্য ফার্স্ট টাইম কমিটি কনসিডার্ড রেকমেন্ডেশনস ফর ফাইবার বেসড অন এনার্জি ইনটেক। বলছে 15 গ্রাম যদি 1000 কিলো ক্যালোরির ডায়েট হয় এবং 30 গ্রাম যদি সেটা 2000 কিলো ক্যালোরির ডায়েট হয়, আর কনসিডার্ড অ্যাজ সেফ ইনটেক। তার মানে +10 ইধার উধার হতে পারে, ওটা কোনো বিষয় না, বাট এটাকে সেফ ইনটেক বলছি, একটু বেশি হতেই পারে। No additional total dietary fiber allowances are given for pregnant and lactating women, as intake in this population were similar to the NPNL women, মানে নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং মাদার্সদের ক্ষেত্রে যেরকম প্রয়োজন হয়ে থাকে প্রেগনেন্ট ল্যাকটেটিংদের ক্ষেত্রেও সেরকমই বলা হয়েছে। এবার হচ্ছে কার্বোহাইড্রেট, বলছে কোয়ালিটি and the quantity of carbohydrate are important to maintain the good health and have been indicated substantially to impact nutrition related chronic disorders or non-communicable diseases। কারণ carbohydrate is the source of, we know that most of the monosaccharide and সেখান থেকে diabetes and all। বলছে for the first time, এক্ষেত্রেও for the first time the recommendations have been made for the dietary intakes of carbohydrates। মিনিমাম ইনটেক বলছে 100 গ্রাম থেকে 130 গ্রাম, যদি আমরা 2010-এর সাথে কম্পেয়ার করি অনেকটা কিন্তু কমিয়ে দিয়েছে। আর বলছে ensured for ages 1 year and above, this level is minimum required for brain glucose utilization। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা মূলত মিনারেলস থেকে আমাদের যে বাকি আলোচনাটা রয়েছে সেটা কিন্তু স্টার্ট করব। সো ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। কেউ যদি পেড ব্যাচে এনরোল হতে চাও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ডিটেলসটা নিয়ে নেবে। বাকি আজকের ক্লাসে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।